আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান যুদ্ধে ইসরায়েলের সাপ্তাহিক ক্ষতি $2.9 বিলিয়ন। তুরস্কে ইরানের ক্ষেপণাস্ত্রের হামলা। 4 দিনে $200 কোটি সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের কারণে সপ্তাহে $3 বিলিয়ন ক্ষতির মুখে ইসরায়েল। হরমুজ প্রণালীতে কন্টেনার জাহাজে ক্ষেপণাস্ত্রের। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার জেরে অর্থনৈতিক অঙ্গনে যে বিশাল ধাক্কা লেগেছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে যখন একটি রিপোর্টে দাবি করা হচ্ছে যে এই সংঘাতে ইসরায়েলের সাপ্তাহিক ক্ষতি প্রায় $2.9 বিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। চলুন বিষয়টি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি, কারণ আধুনিক যুগে সংঘাত শুধু ময়দানে সীমাবদ্ধ থাকে না, এর সবচেয়ে বড় প্রভাবটি পড়ে সরাসরি অর্থনীতির উপর। আপনারা হয়তো ভাবছেন, মাত্র এক সপ্তাহে এত বিপুল পরিমাণ অর্থ কিভাবে খরচ বা ক্ষতি হতে পারে? এর প্রধান কারণ হল আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার আকাশচুম্বী ব্যয়। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেমের মতো প্রযুক্তিগুলো যখন সক্রিয় থাকে, তখন প্রতিটি ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের মূল্য লাখ লাখ ডলার ছাড়িয়ে যায়। যখন আকাশপথে কোনো বড় ধরনের হুমকি আসে, তখন সেগুলোকে প্রতিহত করতে কয়েক ঘন্টার মধ্যেই $বিলিয়ন সরঞ্জাম ব্যবহার করতে হয়। এর পাশাপাশি রয়েছে বিশাল সংখ্যক রিজার্ভ বা সংরক্ষিত সামরিক বাহিনীকে ডিউটিতে ডেকে পাঠানোর খরচ। যখন দেশের কর্মক্ষম জনসংখ্যার একটি বড় অংশ তাদের স্বাভাবিক পেশা যেমন আইটি সেক্টর, ব্যবসা বাণিজ্য, ব্যাংক বা কৃষিকাজ ছেড়ে প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ দেয়, তখন দেশের অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপিতে মারাত্মক ধস নামে। কলকারখানা বন্ধ হয়ে যায়, সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করতে ভয় পান। প্রতিদিনের এই উৎপাদনহীনতা এবং সামরিক ব্যয়ের সমন্বয়েই সাপ্তাহিক এই $2.9 বিলিয়ন ক্ষতির একটি পরিসংখ্যান উঠে এসেছে বলে অনেক অর্থনীতিবিদ মনে করছেন। বিষয়টি শুধুমাত্র একটি দেশের অর্থনীতির জন্যই হুমকিস্বরূপ নয়, বরং এর ফলে বৈশ্বিক বাজার, বিশেষ করে তেলের বাজার এবং শেয়ার বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। তুরস্কে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে সম্প্রতি যে সংবাদ শিরোনামটি আন্তর্জাতিক গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, তা নিয়ে জনমনে অনেক বিভ্রান্তি এবং প্রশ্ন রয়েছে। একটি কথা শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার যে ভূ-রাজনৈতিক পরিসরে এ ধরনের খবরের সত্যতা এবং এর পেছনের প্রেক্ষাপট যাচাই করা অত্যন্ত জরুরি। মধ্যপ্রাচ্য এবং এর আশেপাশের অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি এতটাই স্পর্শকাতর যে একটি ছোট ভুল তথ্য বা অতিরঞ্জিত খবর বিশ্বজুড়ে বড় ধরনের প্যানিক বা আতঙ্ক তৈরি করতে পারে। তুরস্ক এবং ইরান উভয় দেশই এই অঞ্চলের অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী রাষ্ট্র। তাদের মধ্যে দীর্ঘদিনের একটি জটিল কিন্তু ভারসাম্যপূর্ণ কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এখন প্রশ্ন হল, তুরস্কে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি বা গুজব শোনা যাচ্ছে, তার আসল ভিত্তি কী? অনেক সময় সীমান্ত অঞ্চলে উত্তেজনা, ভুলবশত কোনো প্রজেক্টাইল বা গোলার লক্ষ্যভ্রষ্ট হওয়া কিংবা নির্দিষ্ট কোনো বিদ্রোহী গোষ্ঠীর উপর পরিচালিত অভিযানকে আন্তর্জাতিক গণমাধ্যমে বড় করে দেখানো হয়। তুরস্ক যেহেতু ন্যাটোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এবং এশিয়া ও ইউরোপের মধ্যে একটি কৌশলগত সেতু হিসেবে কাজ করে, তাই তুরস্কের সীমানায় যে কোনো ধরনের সামরিক তৎপরতা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যদি সত্যি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তবে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ন্যাটো চুক্তির কারণে এটি একটি আন্তর্জাতিক সংকটে রূপ নিতে পারে। তবে এখন পর্যন্ত নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো থেকে এই দাবির সপক্ষে সুনির্দিষ্ট এবং প্রমাণিত কোনো বড় পরিসরের হামলার তথ্য নিশ্চিত করা হয়নি। প্রায়শই দেখা যায় যে সাইবার স্পেসে বা কিছু আনভেরিফাইড সোর্সের মাধ্যমে এ ধরনের চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ে, যা মূলত শেয়ার বাজার এবং আন্তর্জাতিক মুদ্রা বাজারে অস্থিরতা সৃষ্টির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হতে পারে। যুক্তরাষ্ট্র মাত্র 4 দিনে $200 কোটি বা $2 বিলিয়ন সামরিক সরঞ্জাম হারিয়েছে, এমন একটি শিরোনাম শুনলে যে কারো চোখ কপালে ওঠার কথা।
বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ এবং সামরিক পরাশক্তি যুক্তরাষ্ট্রের জন্য $200 কোটি হয়তো তাদের বিশাল সামরিক বাজেটের তুলনায় খুব একটা বড় অংশ নয়, কিন্তু মাত্র 4 দিনে এই পরিমাণ অর্থের সরঞ্জাম হারানোর খবর গ্লোবাল ডিফেন্স লজিস্টিক্স বা সামরিক সরঞ্জাম পরিচালনার ক্ষেত্রে একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করে। চলুন এই বিষয়টি একটু বিশ্লেষণ করে দেখি। যখন আমরা সরঞ্জাম হারানো কথাটি বলি, তখন এর মানে এই নয় যে সব কিছু যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়ে গেছে। আধুনিক সামরিক লজিস্টিক্সে সরঞ্জাম হারানোর অর্থ হতে পারে অত্যন্ত ব্যয়বহুল ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল ইউএভি প্রযুক্তিগত ত্রুটি বা বৈরী পরিবেশে ক্র্যাশ করা, মিসাইল ইন্টারসেপশন বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্রের ব্যবহার, অথবা সাগরে মোতায়েন করা বিমানবাহী রণতরীগুলোর দৈনন্দিন অপারেশনাল ওয়্যার অ্যান্ড টিয়ার বা ক্ষয়ক্ষতি। উদাহরণস্বরূপ, একটি আধুনিক সামরিক ড্রোন বা অত্যাধুনিক গাইডেড মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার হতে পারে। যখন কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে একটি নির্দিষ্ট অঞ্চলে এই ধরনের শত শত সরঞ্জাম কয়েক দিনের মধ্যে ব্যবহার করতে হয় বা প্রযুক্তিগত কারণে সেগুলো অকেজো হয়ে যায়, তখন সেই ক্ষতির আর্থিক মূল্য খুব দ্রুত কয়েক বিলিয়ন ডলারে পৌঁছে যায়। এর পাশাপাশি রয়েছে সাপ্লাই চেইন বা লজিস্টিক্স চ্যালেঞ্জ। যখন যুক্তরাষ্ট্র বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাদের সামরিক সরঞ্জাম পরিবহন করে, তখন সেই পরিবহন খরচ এবং পথিমধ্যে কোনো দুর্ঘটনা বা কার্গো নষ্ট হওয়ার ঝুঁকিও এই ক্ষতির হিসেবের মধ্যে পড়ে। এই খবরটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বেশ প্রভাব ফেলছে। যুদ্ধের কারণে সপ্তাহে $3 বিলিয়ন ক্ষতির মুখে ইসরায়েল, এই শিরোনামটি আগের একটি খবরের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ হলেও এর অর্থনৈতিক প্রেক্ষাপটটি আরও বেশি ভয়াবহ এবং বিস্তৃত। আগে আমরা শুধু প্রতিরক্ষা ব্যয়ের কথা বলেছিলাম, কিন্তু এই $3 বিলিয়ন ক্ষতির হিসাবটি মূলত সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমির পুরো চিত্রটি তুলে ধরে। একটি দেশের অর্থনীতি যখন পুরোপুরি যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রবেশ করে, তখন এর প্রভাব শুধু সামরিক খাতেই পড়ে না, বরং বেসামরিক প্রতিটি সেক্টর ধীরে ধীরে পঙ্গু হতে শুরু করে। ইসরায়েলের অর্থনীতি মূলত প্রযুক্তি বা টেকনোলজি সেক্টর, পর্যটন, ডায়মন্ড এক্সপোর্ট এবং কৃষির ওপর গভীরভাবে নির্ভরশীল। যখন দেশে কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়, তখন সবচেয়ে বড় ধাক্কাটি আসে পর্যটন খাতে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ পর্যটক তাদের ফ্লাইট বাতিল করে, হোটেলগুলো খালি পড়ে থাকে এবং পর্যটন নির্ভর হাজার হাজার ছোট ব্যবসা রাতারাতি বন্ধ হয়ে যায়। এর পরের বড় ধাক্কাটি লাগে টেক সেক্টরে, যাকে ইসরায়েলের অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। আপনারা হয়তো জানেন, ইসরায়েলকে স্টার্টআপ নেশন বলা হয়, কারণ সেখানে অসংখ্য মাল্টিন্যাশনাল কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা R&D সেন্টার রয়েছে। কিন্তু যখন দেশের তরুণ প্রকৌশলী, প্রোগ্রামার এবং আইটি প্রফেশনালদের রিজার্ভ ফোর্সে ডাক পড়ে, তখন এই টেক কোম্পানিগুলোর উৎপাদন শূন্যের কোঠায় নেমে আসে। বিদেশি ক্লায়েন্টরা তাদের প্রজেক্ট অন্য দেশে সরিয়ে নিতে বাধ্য হয় এবং নতুন করে কেউ বিনিয়োগ করতে চায় না। পাশাপাশি কৃষি এবং নির্মাণ খাতেও দেখা দেয় চরম শ্রমিক সংকট, কারণ এই খাতগুলোতে মূলত ভিনদেশী বা প্রতিবেশী অঞ্চলের শ্রমিকরা কাজ করে থাকেন, যারা উত্তেজনার কারণে কাজে আসতে পারেন না। ফলে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় এবং মাঠে ফসল নষ্ট হতে থাকে। এই সব মিলিয়ে অভ্যন্তরীণ সাপ্লাই চেইন সম্পূর্ণ ভেঙে পড়ে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। হরমোজ প্রণালীতে কন্টেনার জাহাজে ক্ষেপণাস্ত্রের খবরটি বর্তমান বৈশ্বিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় অশনি সংকেত হিসেবে দেখা দিচ্ছে। হরমোজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমোজ হল মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত সরু কিন্তু কৌশলগতভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে যুক্ত করেছে। আপনারা জেনে অবাক হবেন যে সারা বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 20 থেকে 25% এই সরু প্রণালী দিয়ে যাতায়াত করে। তাই যখন এমন একটি অত্যন্ত সংবেদনশীল জায়গায় কোনো কন্টেইনার বা বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা বা কোনো ধরনের হামলার খবর পাওয়া যায়, তখন পুরো বিশ্ব অর্থনীতিতে মুহূর্তের মধ্যে একটি প্যানিক তৈরি হয়। এই ধরনের ঘটনার সবচেয়ে প্রথম এবং সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক তেলের বাজারে। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি কয়েক ডলার বেড়ে যায়, কারণ বিনিয়োগকারীরা ভয় পান যে তেল সরবরাহ হয়তো বন্ধ হয়ে যাবে। আর তেলের দাম বাড়া মানেই হল সারা বিশ্বে পরিবহন খরচ বেড়ে যাওয়া, যা শেষ পর্যন্ত আপনার আমার মতো সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়।
দ্বিতীয় যে বড় সমস্যাটি তৈরি হয় তা হল ম্যারিটাইম ইন্স্যুরেন্স বা জাহাজের বীমা খরচ। যখন কোনো সমুদ্রপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তখন বীমা কোম্পানিগুলো ওই রুটে চলা জাহাজের জন্য প্রিমিয়াম কয়েক গুণ বাড়িয়ে দেয়। অনেক সময় বড় বড় শিপিং কোম্পানিগুলো যেমন মায়ার্স্ক বা হাপাগলয়েড ঝুঁকি এড়াতে তাদের জাহাজগুলোকে হরমোজ প্রণালী বা লোহিত সাগর দিয়ে না পাঠিয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরিয়ে অর্থাৎ কেপ অফ গুড হোপ হয়ে গন্তব্যে পাঠায়। এর ফলে একটি কার্গো বা জাহাজের গন্তব্যে পৌঁছতে স্বাভাবিকের চেয়ে প্রায় 10 থেকে 14 দিন সময় বেশি লাগে এবং প্রচুর পরিমাণ অতিরিক্ত জ্বালানি খরচ হয়। এই অতিরিক্ত সময় এবং খরচের পুরো বোঝাই শেষ পর্যন্ত ভোক্তাদের ঘাড়ে চাপে। ফলে বিশ্বব্যাপী নতুন করে মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের একটি বড় ঢেউ আঘাত হানে।